নেবেন, আর তো ক্লাস রেকর্ড আছেই, ক্লাস রেকর্ড দেখে আপনারা হচ্ছে পড়ে নেবেন। আর বাকিরা যারা পড়েন নাই, এটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন হয়। তো আপনারা খুব ভালোভাবে এই বোনসের নামগুলো অবশ্যই অবশ্যই পড়বেন। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া পারি তো। হ্যাঁ, যারা পারেন আলহামদুলিল্লাহ। কমিউনিটি মেডিসিনের পিডিএফটা কি কারো কাছে আছে? জি ভাইয়া। একটু সেন্ড করেন কষ্ট করে যদি কারো কাছে থাকে। ধন্যবাদ, একটু অপেক্ষা করেন। হ্যাঁ, হচ্ছে কয়েকদিনের ভিতর ভর্তি হয়েছেন এরকম কেউ? জি স্যার আছি। হ্যাঁ, তো যারা কয়েকদিনের ভিতর ভর্তি হয়েছেন, আমি হচ্ছে পিডিএফ দিয়ে দিছি অলরেডি, আপনাদের অ্যানাটমি এন্ড হচ্ছে স্কেলেটন সিস্টেমের পিডিএফটাও দিয়ে দিছি। তো আপনারা হচ্ছে ওইখান থেকে স্কেলেটন সিস্টেমের যেই পিডিএফটা দিছি, বিশেষ করে ওইখানে একবারে শর্টলি নোট করা আছে, ওইটা থেকে একবারে বোনসের নামগুলা সহ সবগুলা সুন্দর মতো কমপ্লিট করে ফেলবেন। স্কেলেটন সিস্টেমে কি কারো কোনো সমস্যা আছে, মানে এই বোনস গুলোর মধ্যে? মানে যারা পুরাতন আছেন তাদের ভিতর, আর নতুন যারা আছেন তারা পিডিএফ দেখবেন এবং হচ্ছে ক্লাস রেকর্ড দেখবেন। সমস্যা নাই ভাইয়া। এগুলাকে যে আটটা এগুলা কি নাম মুখস্থ করতে হবে? হ্যাঁ, কার্পাল বোন 8টার নাম মুখস্থ করতে হবে। হ্যাঁ, এটা করে ফেলেন। আচ্ছা। আমি স্ক্রিন শেয়ার করব। সবাই কি বইয়ের পিডিএফ পাইছেন? জি ভাইয়া। বইয়ের পিডিএফ পাইছি। জি ভাইয়া। আচ্ছা, সবাই হচ্ছে পিডিএফটা ওপেন করতে পারেন, আমার স্ক্রিন থেকেও দেখতে পারেন। আমি স্ক্রিন শেয়ার করতেছি। আজকে আমরা পড়বো হচ্ছে ব্লাডের চ্যাপ্টারটা। হ্যাঁ, স্কেলেটন সিস্টেম যতটুকু পড়াইছে আপাতত এটুকুই হবে। আপনার যখন ব্লাড, টিস্যু আর হচ্ছে সেল আপনাদের পড়ানো হয়েছে, তাই না? জি ভাইয়া, সেল শেষ হয়েছে। সেল পড়ানো হয়েছে, তো আমরা হচ্ছে ব্লাড পড়বো, টিস্যু পড়বো। ব্লাড আর টিস্যু পড়ার পরে আমরা আবার বিস্তারিত জানবো, ওগুলা নিয়ে সমস্যা নাই। বাট হচ্ছে আপাতত আপনাদের যেহেতু নতুন আপনারা, তো আপনাদেরকে বেসিকটা শেষ করতে হবে। তো স্কেলেটন সিস্টেমের ওই যে আমি যতটুকু পড়াইছি বেসিকটুকু, ওইটুকু আপনারা সবাই খুব ভালোভাবে নাম সহ শেষ করে ফেলবেন। আমার কথা সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া।
আচ্ছা, যারা নতুন আসছে তাদের একটু সমস্যা হবে বুঝতে, তারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবেন, সমস্যা নেই। আচ্ছা, আমার স্ক্রিন কি ক্লিয়ার এন্ড ভয়েস কি ক্লিয়ার আছে? জি স্যার। জি ভাইয়া। আজকে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ব্লাড এন্ড বডি ফ্লুইড। আমাদের যে রক্ত এবং বিভিন্ন পানীয় উপাদানগুলো থাকে, বডি ফ্লুইড গুলো থাকে, ওগুলো সম্পর্কে আজকে আমরা জানবো। এই চ্যাপ্টার আমরা কি কি জানবো? এই চ্যাপ্টার আমরা যেগুলো জানবো ওগুলো হচ্ছে বডি ফ্লুইড সম্পর্কে জানবো, ব্লাড সম্পর্কে জানবো, প্লাজমা এন্ড সিরাম সম্পর্কে জানবো, ব্লাডের ভিতরে যে সেল গুলো থাকে, ফর্ম এলিমেন্ট, সেগুলো সম্পর্কে জানবো, ব্লাড গ্রুপস, ব্লাড ট্রান্সফিউশন, এই যে আমাদের কি কি ব্লাড গ্রুপ, এগুলো সম্পর্কে জানবো, এবং হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন সম্পর্কে জানবো। এর মধ্যে আরো অনেক পড়াশোনা আছে, যেমন ধরেন আমরা ব্লাড কি, ব্লাডে কি কি থাকে, এরপর হচ্ছে ফাংশন, ব্লাডের কাজ কি, প্লাজমার কাজ কি, প্লাজমা প্রোটিনের কাজ কি, এরপর হচ্ছে এগুলো সম্পর্কে আমরা জানবো। হ্যাঁ, এখান থেকে কি কি প্রশ্ন হয় আমরা আগে দেখতে পারি। যেমন বডি ফ্লুইড নিয়ে প্রশ্ন হয়, ইলেকট্রোলাইটস নিয়ে প্রশ্ন হয়, এরপরে ব্লাডের ফর্ম এলিমেন্ট নিয়ে প্রশ্ন হয়, ক্লাসিফিকেশন অফ ব্লাড এটা নিয়ে প্রশ্ন হয়, এরপরে ব্লাড রক্ত শূন্যতা হলে আমাদের কি কি রোগ দেখা দেয়, যেমন অ্যানিমিয়া আছে, অ্যানিমিয়া নিয়ে প্রশ্ন হয়, আবার হিমোগ্লোবিন নিয়ে প্রশ্ন হয়। তো আমাদের মোটামুটি সবকিছুই বিস্তারিত জানতে হবে। হ্যাঁ, আমরা ফার্স্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বডি ফ্লুইডস। আমাদের মানবদেহের বডি ফ্লুইড সম্পর্কে আমরা আলোচনা করব। ডেফিনেশন মানে হচ্ছে সংজ্ঞা, বডি ফ্লুইডসটা কি। বডি ফ্লুইডস আর লিকুইডস উইদিন দ্য হিউম্যান বডি। আমাদের হিউম্যান বডির ভিতরে যে লিকুইড পার্টটা থাকে, পানির মতো যে লিকুইড পার্ট গুলো থাকে, সেটাই হচ্ছে বডি ফ্লুইডস। ইন দ্য অ্যাডাল্ট ম্যান দা টোটাল বডি ওয়াটার, আমাদের মানবদেহে যে টোটাল বডি ওয়াটার থাকে হচ্ছে, যেমন এগুলা কোথায় থাকে, কন্টেন্ট মানে কোথায় কোথায় থাকে, ইন দা টিস্যু, ব্লাডের ভিতরে, বোনস এর ভিতরে, এই আরো অনেক জায়গায় থাকতে পারে। টিস্যু, ব্লাড এন্ড বোনস এর ভিতরে মেইনলি থাকে। এগুলোর ভিতরে বা আশেপাশে যে ফ্লুইড গুলো থাকে এগুলাকে বলা হয়েছে ইট ইজ অ্যাবাউট 60%, 60 থেকে 65% অফ দ্য টোটাল বডি ওয়েট। আমাদের যে বডি ওয়েটটা আছে, ওজনটা আছে, সেই ওজনের 60% থাকে কি, বডি ফ্লুইড। সবাই বুঝতে পারছেন? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির তার ওজনের 60% থাকে হচ্ছে কি, বডি ওয়াটার বা ফ্লুইড, যেটাকে আমরা বডি ফ্লুইড নামে পরিচিত। মানে আমাদের মানবদের ভিতরে যে ওয়াটার উপাদানগুলো থাকে, ওয়াটারি উপাদান, ফ্লুইড উপাদানগুলো থাকে, সেগুলো হচ্ছে আমাদের দেহের ওজনের 60%। আর হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইন দ্য হিউম্যান ইউজুয়ালি ইট ইজ 50 to 55%, 50 থেকে 55% পর্যন্ত, এটা মনে রাখবেন। এটুকু সবাই বুঝতে পারছেন? বডি ফ্লুইডটা কি সবাই বুঝতে পারছেন? আচ্ছা, মিউট করেন সবাই। বডি ফ্লুইডটা হচ্ছে, ধরেন আমাদের মানবদেহের ভিতরে অনেক উপাদান আছে, টিস্যু আছে, ব্লাড আছে, বোনস আছে, হাড় আছে। এই হাড়, এরপর হচ্ছে তন্ত্র, কঙ্কাল তন্ত্র, যত কিছু আছে, টিস্যু আছে, এগুলার ভিতরে অনেক জায়গায় হচ্ছে কি থাকে, পানীয় যে উপাদানগুলো থাকে বা ওয়াটারি যে ফ্লুইড গুলো থাকে, ওই উপাদানগুলোকে বলা হয় হিউম্যান বডির বডি ফ্লুইডস। হিউম্যান বডির কি, ফ্লুইডস। তো এই বডি ফ্লুইডস গুলো থাকে কতটুকু, আমাদের যে ওজন আছে, ধরেন হচ্ছে একজন মানুষের ওজন হচ্ছে 100 কেজি, সাপোজ যদি 100 কেজি হয় একজন মানুষের, তাহলে তার বডিতে বডি ফ্লুইড আছে কত পার্সেন্ট, 60%। তাহলে বডি ফ্লুইড কত কেজি, 60 কেজি। বুঝতে পারছেন এইটুকু, যে একজন মানুষের তার ওজনের 60% থাকে হচ্ছে বডি ফ্লুইড। যদি 100 কেজি হয়, সেইখানে তার বডি ফ্লুইড হচ্ছে 60 কেজি। এখন বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপর আমরা কম্পোনেন্ট গুলো দেখবো, যে বডি ফ্লুইডটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, ডিস্ট্রিবিউশন অর ক্লাসিফিকেশন। বডি ফ্লুইডটাকে মেইনলি আমাদের যে একটা এভারেজ হিসাব, আমাদের বডি ফ্লুইডের একটা এভারেজ, মানে আমরা তো হচ্ছে এভারেজলি একটা হিসাব করতে পারি যে
মানুষরা হচ্ছে কত কেজি হয় বা এরকম একটা এভারেজ হিসাব করছে যে টোটাল ওয়াটার ইন দা বডি ইজ অ্যাবাউট 40 লিটার। মানে সেই এভারেজলি বলা হয়েছে এখানে যে একটা মানব দেহে বা বডিতে হচ্ছে ওয়াটার থাকে হচ্ছে 40 লিটার। এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, সবাই মনে রাখবেন যে টোটাল ওয়াটার ইন দ্য বডি ইজ অ্যাবাউট 40 লিটার। ইট ইজ ডিস্ট্রিবিউটেড ইনটু টু মেজর কম্পার্টমেন্টস। দুইটা মেজর কম্পার্টমেন্টস এটাকে ভাগ করছে। একটা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আচ্ছা, এখন হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে ইন্ট্রাসেলুলার এটা বলতে কি কেউ বুঝতে পারছেন কিছু? ইন্ট্রাসেলুলার জি ভাইয়া, কোষের ভেতরে বোঝাচ্ছে। হ্যাঁ, কোষের ভিতরে। ইন্ট্রা মানে হচ্ছে ভিতরে, সেলুলার মানে বোঝানো হচ্ছে সেল। তাহলে যেই ফ্লুইড গুলা আমাদের সেলের ভিতরে থাকে সেগুলাকে বলা হয় ইন্ট্রাসেলুলার ফ্লুইড। ইটস ভলিউম ইজ 22 লিটার and it forms 55% of the total body water. এটা হচ্ছে about 22 লিটার, যেটা হচ্ছে বডি মানে টোটাল বডি ওয়াটারের 55%। হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড অথবা ইসিএফ। এক্সট্রা সেলুলার ফ্লুইড বলতে বোঝানো হয়েছে যেগুলো বাহিরে থাকে, এক্সট্রা সেলুলার ফ্লুইড। এটা হচ্ছে ইটস ভলিউম ইজ 18 লিটার। It forms 45% of the total body water. ইন্ট্রাসেলুলার ফ্লুইডটা হচ্ছে 22 লিটার, যেটা হচ্ছে টোটাল বডি ফ্লুইডের 55%। আর এক্সট্রাসেলুলারটা হচ্ছে 18 লিটার, যেটা হচ্ছে টোটাল বডি ফ্লুইডের 45%। সবাই ক্লিয়ার? এটুকু সবাই বুঝতে পারছি? জি। কোষের ভিতরে আবার বাইরে দুই জায়গাটা বুঝলাম না আর কি। আচ্ছা, মানে বুঝলাম যে কোষের ভিতরে থাকে বা বাইরে থাকে, এটা আসলে ফিল করতে পারলাম। আচ্ছা, বুঝতে পারছি। শোনেন, আমাদের মানব দেহে অসংখ্য কোষ থাকে। অসংখ্য কোষ দিয়ে আবার তৈরি হয় মানে সেল, যেটাকে আমরা সেল বলি। ওই কোষ দ্বারা তৈরি হয় বা সেল দ্বারা তৈরি হয় কি আমাদের টিস্যু, যেটাকে আমরা বলি, যেটা বাংলায় কি ছিল, কলা। মেবি কলা ছিল, কারণ এখন ইংরেজি পড়তে পড়তে বাংলা ভার্ড গুলো অনেকটা ভুলে গেছি। তো ওই টিস্যু গুলা হচ্ছে কি সেলের মাধ্যমে তৈরি হয়। টিস্যু ছাড়াও আমাদের মানবদেহে আরো কিন্তু অনেক উপাদান থাকে, বিভিন্ন অর্গানস থাকে। ওগুলা কিন্তু টিস্যু বা সেল দ্বারাই তৈরি হয়। বোনস তৈরি হয় সেল দ্বারাই, কিন্তু ওগুলার বাহিরেও কিছু কিছু স্পেস থাকে। আমরা পড়ছি না যে রিজিয়ন, বিভিন্ন রিজিয়ন মানে কি ফাঁকা অংশ না? তো ওই যেগুলো হচ্ছে একবার সেল মানে টিস্যুতে না, যেগুলো হচ্ছে সেল মানে সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিট হচ্ছে সেল। যেই ফ্লুইড গুলো একবারে সেলের ভিতরে থাকবে সেগুলাকে বলা হয়েছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড। আর যেগুলো সেলের বাহিরে থাকবে, সেলের বাহিরে বলতে কি আমার মানব দেহের বাহিরে না, যেটা হইতে পারে একটা ফাঁকা অংশে, বা হইতে পারে কি ওই যে বোনসের যে জয়েন্ট হয় ওইখানে হইতে পারে, বিভিন্ন যে জয়েন্ট হয় সাইনোভিয়াল জয়েন্ট হয় ওইখানে বিভিন্ন ফ্লুইড থাকে। ওগুলা কিন্তু হচ্ছে গিয়া সেলের বাহিরে, টিস্যুতে থাকতে পারে কিন্তু সেটা কি সেলের বাহিরে। সবাই বুঝতে পারছেন এটা? জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। এইখানে আপনাদের জাস্ট বিশেষ করে মনে রাখতে হবে দুইটা নাম এবং কোনটা কতটুকু থাকে, এভারেজ কতটুকু থাকে, এটুকু আপনারা বিশেষ করে মনে রাখবেন। এটা কোশ্চেন হয় না, বাট এমসিকিউ হয়। এরপর হচ্ছে আমরা দেখবো যে এক্সট্রা সেলুলার ফ্লুইডে কি কি থাকে, যেটা হচ্ছে কি সেলের বাহিরে। এক্সট্রা সেলুলার ফ্লুইডে আমরা দেখবো কি কি থাকে। এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভিতরে থাকে হচ্ছে ডিভাইডেড ইনটু 5 সাব কম্পার্টমেন্টস। এটা হচ্ছে 5টা ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে ইন্টারস্টিয়াল ফ্লুইড এন্ড লিম্ফ। আমাদের মানবদেহে হরমোনস থাকে, লিম্ফস থাকে। লিম্ফ গুলার কাজ হচ্ছে গিয়ে আমাদের যে বিভিন্ন সিগন্যাল আছে, বিভিন্ন হচ্ছে গিয়ে মানবদের এক জায়গায় কেটে গেলে বা হলো ওই সিগন্যাল গুলাও তারা হচ্ছে অনেক সময় পরিবহন করে। আরো বিভিন্ন সময় হরমোন ক্যারি করে বা অনেক কাজ করে লিম্ফ গুলা। তো এই ইন্টারস্টিয়াল ফ্লুইড এন্ড লিম্ফ গুলা হচ্ছে কোথায় পড়ে? এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভিতরে পড়ে। আপনারা জাস্ট নামগুলো মুখস্থ করবেন। এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভিতরে আছে হচ্ছে ইন্টারস্টিয়াল ফ্লুইড এন্ড লিম্ফ। 2 নাম্বার হচ্ছে প্লাজমা, ব্লাডে যে প্লাজমা থাকে ওইটা। এরপর হচ্ছে ফ্লুইড ইন বোনসের মধ্যে যে ফ্লুইড গুলো থাকে ওগুলো হচ্ছে এক্সট্রাসেলুলার। এরপর থাকে ভাইয়া ফ্লুইড, কত পার্সেন্ট থাকে এটাও কি পড়তে হবে? যদি পড়তে পারেন ভালো,
পড়তে না পারলেও মানে খুব বেশি সমস্যা নাই, বাট যদি পড়তে পারেন ভালো, কারণ এমসিকিউ হইতেও পারে, খুব ডিপ কোশ্চেন হয় না। বাট যদি কারো মনে থাকে তাহলে এটা জাস্ট মনে রাখবেন, কিন্তু নামগুলো অবশ্যই পড়বেন যে এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভিতরে কি কি থাকে। 3 নম্বর হচ্ছে ফ্লুইড ইন বোনস, বোনসের ভিতরে থাকে ফ্লুইড ইন ডেন্স কানেকটিভ টিস্যু। টিস্যু হচ্ছে গিয়া যে কানেকটিভ টিস্যু গুলো থাকে সেগুলোর ভিতরে ফ্লুইড থাকে, যেমন কার্টিলেজ। কার্টিলেজ হচ্ছে এক ধরনের ডেন্স কানেকটিভ টিস্যু। এরপর হচ্ছে ট্রান্সসেলুলার ফ্লুইড। ট্রান্সসেলুলার ফ্লুইডের ভিতরে আবার অনেকগুলো আছে, যেমন সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, ইন্ট্রাক্লোরাল ফ্লুইড, ডাইজেস্টিভ জুস। এরপর হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, যে বললাম যে সাইনোভিয়াল জয়েন্ট থাকে, ওই সাইনোভিয়াল জয়েন্টের ভিতরে যে ফ্লুইডটা থাকে ওটাও পরে এখানে। তো এটা হচ্ছে এখান থেকে ইউরিনারি ট্র্যাক্টের যে ফ্লুইড, এইখান থেকে আপনারা 4-5টা মনে রাখবেন, যেমন সেরেব্রোস্পাইনাল ফ্লুইড, এরপর হচ্ছে ইন্ট্রাক্লোরাল ফ্লুইড, এরপর হচ্ছে ডাইজেস্টিভ ফ্লুইড, সাইনোভিয়াল ফ্লুইড, আর হচ্ছে ইউরিনারি ট্র্যাকের ফ্লুইড। মাঝখানে গুলা মনে রাখলেও হবে, কিন্তু এই কয়টা ভালোভাবে মনে রাখবেন। এখানে আপনাদের পুরোটুকুই পড়তে হবে, খুব ভালোভাবে এটা মনে রাখবেন এমসিকিউর জন্য, এখান থেকে এমসিকিউ হয়। সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। এখানে কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখবো কম্পোজিশন অফ বডি ফ্লুইড। এই বডি ফ্লুইডটা যে কম্পোজিশনটা আছে বা শ্রেণী ভাগ আছে সেটা আমরা দেখবো। বডি ফ্লুইডটাকে মেইনলি, বডি ফ্লুইডের ভিতরে কি কি থাকে প্রশ্ন হইতে পারে না যে আমরা বডি ফ্লুইড পড়ছি, এখন বডি ফ্লুইডটা কি এটা আমরা পড়ছি, যে বডির ভিতর যে ফ্লুইডটা থাকে সেটাকে বলা হয় বডি ফ্লুইড। যেটা হচ্ছে থাকে হচ্ছে এটাকে আবার 2 ভাগে ভাগ করছে, যেটা হচ্ছে ইন্ট্রাসেলুলার, এক্সট্রাসেলুলার। আমাদের হচ্ছে বডির টোটালি ওয়েটের 60% হচ্ছে থাকে কি, 60% না, 60% হচ্ছে গিয়ে থাকে বডি ফ্লুইড, যেখানে হচ্ছে এটা যদি আমরা এভারেজলি হিসাব করি তাহলে হচ্ছে সেটা হয় 40 লিটার, 40 লিটার। এটুকু তো আমরা ভালোভাবে পড়ছি। এরপর আমরা পড়ছি আবার এক্সট্রাসেলুলার ভিতরে কি কি পড়ে। এরপর আমরা যেটা পড়বো যে বডি ফ্লুইডকে আবার কয় ভাগে ভাগ করছে, মানে এটার শ্রেণী ভাগ বা এটার ভিতরে কি কি থাকে। বডি ফ্লুইডসটা হচ্ছে মেইনলি ফার্স্টে 2টা ভাগে ভাগ করা যায়। এটার ভিতরে থাকে হচ্ছে একটা ওয়াটার পার্ট আর একটা হচ্ছে সলিড পার্ট। ওয়াটার বলতে কি, যে ওয়াটারটা থাকে ফ্লুইড পার্টটা ওইটাই হচ্ছে ওয়াটার, আর এছাড়াও কিছু উপাদান থাকে যেটা হচ্ছে সলিড পার্ট। এটার ভিতরে আবার সলিড পার্টটাকে 2 ভাগে ভাগ করা আছে, একটা অর্গানিক আর একটা হচ্ছে ইনঅর্গানিক। অর্গানিক গুলা কি কি এটা হচ্ছে মুখস্থ করে ফেলবেন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, আদার্স প্রোটিন, আদার্স লিপিডস, হরমোনস, এনজাইম। অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে এটা। এই যে এটা দেখতেছেন এটা অবশ্যই মুখস্থ করতে হবে, এখান থেকে প্রশ্ন হয়। অর্গানিকের ভিতরে আছে কিছু গ্লুকোজ, সবাই বলেন, মানে মিউট করতে হবে না, সবাই নিজে নিজেই বলেন যে গ্লুকোজ। অর্গানিকের ভিতরে সবসময় থাকে হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, আদার প্রোটিন, ফ্যাটি অ্যাসিড, আদার লিপিডস, থাকে হচ্ছে হরমোনস, থাকে হচ্ছে এনজাইমস। এটা অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। এরপর হচ্ছে ইনঅর্গানিক। আচ্ছা, আপনার একটা টেকনিক শিখাই দেই, যে কোনো জায়গায় যদি বলে ইনঅর্গানিক তাহলে মনে রাখবেন সেটা হচ্ছে ধরেন মৌল অথবা যৌগ টাইপ হবে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট, ফসফেট। এগুলা কি মৌল অথবা যৌগ না, যেগুলোতে চার্জ যুক্ত থাকে। ইনঅর্গানিক মানে হচ্ছে এগুলা। ইনঅর্গানিক মানে হচ্ছে সেটা মৌল অথবা যৌগ, যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, যেগুলো হচ্ছে ক্যাটায়ন বা অ্যানায়ন পার্ট থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড। যদি ইনঅর্গানিক কথাটা থাকে সেইখানে আপনারা চোখ বন্ধ করে যে মৌল বা যৌগগুলো আছে, যেগুলোর ক্যাটায়ন বা অ্যানায়ন চিহ্ন আছে বা হচ্ছে আছে ধর্ম আছে, সেগুলো হচ্ছে দিয়ে ফেলবেন। সবাই বুঝতে পারছেন ইনঅর্গানিকের ব্যাপারটা? জি ভাইয়া। আর অর্গানিক সবসময় উপাদান হয়, যেটা হচ্ছে গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিডের উপাদান, ফ্যাটি অ্যাসিড, হরমোনস, এনজাইম। ক্লিয়ার? এটুকুর ভিতরে কার কোনো প্রশ্ন আছে? জি না ভাইয়া। যারা নতুন আইছেন আমি জানি আপনাদের মাথার উপর দিয়ে সব যাইতেছে, তবে এইটাই মেডিকেল পড়াশোনা, এইটাই প্রথম দিকে সবার মাথার উপর দিয়ে যায়। এখন যারা ভালো পারছে তারাও কিন্তু এক সময় কি সবকিছু মাথার উপর দিয়ে গেছে, তাই না?
যারা এখন ভালো পারে বা হচ্ছে অনেক ধরে ক্লাস করতেছেন তারা বলেন যে যারা হচ্ছে মানে যখন আপনারা নতুন আসছেন পড়াশোনা করে তখন সব মাথার উপর দিয়ে চলে গেছে না, জি স্যার। যে কিছুই বুঝতেছি না। জি ভাইয়া। জি ভাইয়া। তো যখন এটা নিয়ে আপনি বারবার পড়াশোনা করবেন, বারবার বই নিয়ে বসে থাকবেন, বারবার এটা পড়বেন, তখন দেখবেন এটা খুব ইজি, খুব ইজিলি বলতে পারতেছেন। আচ্ছা, বডি ফ্লুইডের টপিকটা গেল। বডি ফ্লুইডের টপিকটা যতটুকু আমি পড়াইছি এটুকু ভালোভাবে পড়া ফেলবেন। এরপরে আমাদের মানব দেহে আরো কিছু থাকে, যেমন হচ্ছে ইলেকট্রোলাইটস। অনেকেই নাম শুনবেন মেডিকেলে, যারা হচ্ছে বিভিন্ন টেস্ট দেখেন ইলেকট্রোলাইটস টেস্ট করে। এই ইলেকট্রোলাইটটা আসলে কি আমরা সেটা দেখব। ইলেকট্রোলাইটটা হচ্ছে একটা মিনারেল পার্ট, ব্লাডের হচ্ছে একটা মিনারেল পার্ট। Electrolytes are the minerals of blood and other body fluids that carry an electric charge. এটা হচ্ছে এক ধরনের ইলেকট্রিক চার্জ ক্যারি করে। যেমন আমরা পড়ছি যে 9-10 এর রসায়ন বই আমরা যেটা কিছু পড়ে আসছি, যে অ্যানায়ন ক্যাটায়ন আমরা পড়ে আসছি না, এগুলো কি এক ধরনের চার্জ না, এক ধরনের ইলেকট্রিক চার্জ না? তো এই ইলেকট্রিক চার্জ গুলো আমাদের মানব দেহের যে ব্লাডে থাকে, এটা হচ্ছে ওই পার্টটা হচ্ছে মিনারেল পার্ট, এটা ক্যারি করে যে তার নাম হচ্ছে ইলেকট্রোলাইটস। Electrolytes are the minerals of blood and other body fluids that carry an electric charge. বুঝতে পারছি? ডেফিনিশনটা বুঝতে পারছি সবাই? জি স্যার। যদি কেউ না বুঝেন অবশ্যই বলবেন, যদি কেউ না বুঝেন অবশ্যই বলবেন, বারবার বুঝাবো, কিন্তু বুঝতে হবে। যেহেতু আপনারা নতুন এই সেক্টরে, ইংলিশ পার্টে, মেডিকেল টার্মে, তো বুঝতে একটু সমস্যা হইতেই পারে। এটা লজ্জারও কিছু নেই বা হচ্ছে তেমন কিছুই না। সবাই যে কোনো সমস্যা হইলে, বুঝতে না পারলে অবশ্যই বলবেন। আচ্ছা, ফার্স্টে আমরা দেখলাম ইলেকট্রোলাইটটা হচ্ছে আমাদের যে ব্লাড থাকে, যে রক্ত থাকে, সেটার হচ্ছে একটা মিনারেল পার্ট। এটা হচ্ছে একটা মিনারেল প্লান্ট, যেটার ভিতরে যেটা হচ্ছে কাজ কি, যেটা হচ্ছে আমাদের মানব দেহের বিভিন্ন চার্জ হচ্ছে ক্যারি করে। ইলেকট্রোলাইটস আর আয়নস, এটা হচ্ছে একটা আয়ন। এটা হচ্ছে কি একটা আয়ন। An ion is the dissociated from part of a molecule like salt, sodium chloride. The electrolytes include, মানে এইখানে জাস্ট বলা হয়েছে এটা হচ্ছে এক ধরনের আয়ন। আমরা আয়ন পড়ে আসছি না, যে ক্যাটায়ন, এরপর হচ্ছে অ্যানায়ন, বিভিন্ন প্লাস মাইনাস চিহ্ন যে আমরা দিয়ে আসছি রসায়নে পড়ে আসছি। একটা মৌলের সে হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন বা যৌগ গঠন হয়, তখন ক্যাটায়ন অ্যানায়ন হয়। তো ওই যে ইলেকট্রিক চার্জটা আছে বা আয়নটা আছে, এটা হচ্ছে ইলেকট্রোলাইটস। এটার ভিতরে যে উদাহরণগুলো দেওয়া আছে, উদাহরণগুলো পড়বেন। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, ফসফরাস। এই নামগুলা যে ইলেকট্রোলাইটস কি কি যদি আসে বা নেম আসে যে ইলেকট্রোলাইটস গুলোর নাম নিচের কোনগুলো, তাহলে হচ্ছে আপনাদের প্রয়োজন হবে এখানে হচ্ছে পড়ে ফেলবেন। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, ম্যাগনেসিয়াম, ক্লোরাইড, ফসফরাস। সবাই বুঝতে পারছেন ইলেকট্রোলাইটস থেকে কিভাবে পড়বেন? বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা পড়ছি কি যে ইলেকট্রোলাইটস সম্পর্কে আমরা জানছি। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে না যে স্যার ইলেকট্রোলাইটস গুলো কি কাজ করে বা কেন আমাদের মানব দেহে থাকে? অবশ্যই তো একটা না একটা কাজ আছে। আমাদের মানব দেহে যা কিছু আছে, যত কিছু আছে, সেটা ভালো হোক আমাদের জন্য বা খারাপ হোক, সেটার কোনো না কোনো কাজ আছেই। তেমনি এই ইলেকট্রোলাইটস গুলার কাজ হচ্ছে আমাদের যে নার্ভ গুলা আছে, আমাদের যে নার্ভ গুলা থাকে, যে আপনি হাতে হচ্ছে গিয়ে ব্যথা পাইলেন বা একটা ধরুন হয়ে গেল, সুই হচ্ছে আপনার হাতে বিঁধে গেল, তখন হচ্ছে কি হবে, ওই যে সিগন্যালটা আপনি ব্যথা পাইলেন, যে কোনো কারণে আপনি ব্যথা পাইলেন হাতে, সেই সিগন্যালটা কি ব্রেনে যাবে। এরপর ব্রেনে যাওয়ার পরে সেই সিগন্যাল অনুযায়ী সে হচ্ছে বিভিন্ন কাজ করবে, সেটা হচ্ছে ব্রেনের কাজ। কিন্তু এই যে আপনি যে হাতে ব্যথা পাইলেন, সেটা যে আপনি বুঝতে পারতেছেন, এই যে নার্ভের মাধ্যমে কিন্তু এটা হচ্ছে ট্রান্সপোর্ট হইতেছে। তো এই যে ট্রান্সমিট যে হইতেছে, এই কাজটা করে, এই কাজে হেল্প করে হচ্ছে ইলেকট্রোলাইটসটা। এই কাজে হেল্প করে হচ্ছে ইলেকট্রোলাইটসটা। যার ইলেকট্রোলাইটসের সমস্যা অনেকের দেখবেন যে বলে ইলেকট্রোলাইটস কমে গেছে, তাদের কিন্তু এই যে
বিশেষ করে স্পর্শ বা হচ্ছে ইসের সমস্যা হয়, অনেকে ভুলা যায় অনেক কিছু, এই বা হচ্ছে হাতের মানে থাকে না, সেন্স থাকে না তেমন। তো এই ইলেকট্রোলাইটসটা হচ্ছে মেইনলি কাজ হচ্ছে, এটা হচ্ছে রেগুলেট করে নার্ভটা। এরপর হচ্ছে মাসেল ফাংশন, আমাদের মাসেল থাকে বিভিন্ন টিস্যু দ্বারা, যে মাসেল তৈরি হয়েছে আমাদের যে পায়ে বা হাতে, এরপরে সব জায়গায় মাসেল আছে। এই মাসেলের কাজে বা কার্যের নিয়ন্ত্রণে এটা হচ্ছে কাজ করে। এরপর হচ্ছে হাইড্রেশন অফ দা বডি। হাইড্রেশনটা কি কেউ কি বলতে পারবেন? হ্যাঁ, মোটামুটি অনেকটুকু হয়েছে। আর কেউ মানে পানি হাইড্রেশন নিয়ে কারো কোনো জ্ঞান আছে বা এনিওয়ান? কেউ জানেন না হাইড্রেশনটা কি? ভাইয়া পানি যুক্ত করা। ডিহাইড্রেশন তো বুঝছি, তো ডিটা শুধু বাদ দেন। পানি যুক্ত করা ভাই, মানে এরকম কিছু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মিউট করেন। হাইড্রেশন মানে হচ্ছে ধরুন আমরা সবচেয়ে যেটা পরিচিত হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন বলতে আমরা বুঝি যে এটা যে মানবদেহের অনেক সময় পানি কমে যায় বা হচ্ছে মানে আপনার মানবদেহে যদি পানির পরিমাণ কমে যায় তখন কি সে ডিহাইড্রেশন হইতে পারে, আপনার মৃত্যু পর্যন্ত হইতে পারে। আচ্ছা, হাইড্রেশন বলতে বোঝানো হয়েছে আমাদের মানবদেহে যে বডির ওয়াটারের যে পার্টটা আছে, মানবদেহে কি ওয়াটার একটা পার্ট আছে না, সেটা নিয়ন্ত্রণ করা, সেটা কি নিয়ন্ত্রণ করা বডির হাইড্রেশন পার্ট। এটা বুঝতে পারছেন এখন? বুঝতে পারছেন এখন? জি ভাইয়া। হ্যাঁ বুঝতে হচ্ছে ব্লাড ব্লাড পিএইচ। পিএইচটা আপনারা পড়ে আসছেন। পিএইচ মানে সবকিছু একটা পিএইচ মান থাকে, সেটা হচ্ছে অ্যালকালিন বা হচ্ছে অ্যাসিডিক কিনা সেটা বোঝার জন্য সেটা হচ্ছে ব্লাড পিএইচ, মানে ব্লাডের অ্যালকালিন বা হচ্ছে বোঝার জন্য যে মানটা থাকে ওইটা। এরপর হচ্ছে ব্লাড প্রেসার, যে ব্লাড প্রেসারটা আছে এট দ্য বিল্ডিং অফ ড্যামেজ টিস্যু। ধরেন আপনি হচ্ছে ব্যথা পাইলেন, একটা টিস্যু হচ্ছে খুব মানে ব্যথা পায়, সেটা হচ্ছে ড্যামেজ প্রাপ্ত হইলো, ক্ষয়প্রাপ্ত হইলো, সে তো রিকভার করতে হবে। এই রিকভারে হেল্প করে হচ্ছে এই ইলেকট্রোলাইটসটা। তো ইলেকট্রোলাইটসের অনেকগুলা কাজ আছে, যেটার ভিতরে হচ্ছে সে নার্ভ রেগুলেট করে, মাসেল ফাংশন করে, হাইড্রেশন করে বডির, এরপরে ব্লাড পিএইচটা মেনটেন করে, ব্লাড প্রেসারটা মেনটেন করে, বিল্ডিং অফ ড্যামেজ টিস্যু, টিস্যু ড্যামেজটা হচ্ছে সে রিকভার করে। এটুকু সবাই বুঝতে পারছেন? এটুকু বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এইটুকু এখান থেকে পড়লেই হবে আপাতত, আপনাদের আর বেশি লাগবে না। এরপরে আর বাকি ইনফরমেশন গুলো আপনাদের লাগবে না, এইটুকু পড়লেই হবে। হ্যাঁ, এরপর আমরা চলে যাব যে দেখেন একটু এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভিতরে হচ্ছে। আচ্ছা, এই যে আমার স্ক্রিনে দেখেন, স্ক্রিনকে দেখা যাচ্ছে আমার, দেখেন যে কনসেন্ট্রেশন অফ বডি ফ্লুইড দেখতে পারছেন? এই যে দেখেন মাঝখানে জি ভাইয়া। কনসেন্ট্রেশন অফ বডি ফ্লুইড পাইছেন? হ্যাঁ। আচ্ছা, কনসেন্ট্রেশন অফ বডি ফ্লুইড বলতে বোঝানো হয়েছে আমাদের বডি ফ্লুইডের ভিতরে পরিমাপ করার জন্য সেটাকে আবার তিন ভাগে তিনটা ওয়ে আছে। কনসেন্ট্রেশন অফ বডি ফ্লুইডস এর মাপ করার জন্য বা প্রকাশ করার জন্য আবার মানে তিনটা ওয়ে দিয়ে হচ্ছে বডি ফ্লুইডটা প্রকাশ করা যায়। একটা হচ্ছে অসমোলারিটি, আরেকটা হচ্ছে অসমোলারিটি, একটা হচ্ছে লিটি, একটা হচ্ছে রিটি, আরেকটা হচ্ছে টনিসিটি। আমাদের বডি ফ্লুইডের মাত্রাটা হচ্ছে আমরা তিন ভাগে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে অসমোলারিটি, আরেকটা হচ্ছে অসমোলারিটি, আরেকটা হচ্ছে টনিসিটি। এটা আপনাদের এমসিকিউর জন্য লাগবে, মনে রাখবেন। অসমোলারিটিটা কি আমরা দেখি। অসমোলারিটি এল আছে কিন্তু লিটি, ইট ইজ দ্য কনসেন্ট্রেশন অফ অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স ইন দ্য সলিউশন, যেটা হচ্ছে প্রকাশ করা হয়, ইট ইজ এক্সপ্রেসড এজ দ্য নাম্বার অফ পার্টিকেল অসমোলাস পার কিলোগ্রাম অফ সলিউশন। আপনাদের এত বেশি মনে রাখতে হবে না, জাস্ট এইটুকু মনে রাখবেন যে অসমোলারিটিটা বোঝানো হয়েছে যে অসমোলাস গুলা থাকে এগুলাকে হচ্ছে কিলোগ্রাম হিসাবে প্রকাশ করা।
আমার কথা ক্লিয়ার? অসমোলালিটি বলতে বোঝানো হয়েছে যে যে অসমোলাস গুলা হচ্ছে পার কিলোগ্রাম, কিলোগ্রাম হিসাবে হচ্ছে প্রকাশ করা। মনে রাখবেন অসমোলাস, এই যে সংকেতটা অসমোলাস ডিভাইডেড কেজি, এরপর হচ্ছে হাইড্রোক্সাইড। বুঝতে পারছেন? অসমোলাসটা কি? অসমোলাসটা হচ্ছে আমাদের যে বডি ফ্লুইড থাকে ওইটারই একটা পার্ট, বোঝানো হয়েছে এই জন্য যে অসমোলাস। অসমোলাসটা হচ্ছে বডি ফ্লুইডের একটা পার্ট, যেটা হচ্ছে প্রকাশ করা হয় মানে যখন আমরা এটাকে মানে বলবো বা হচ্ছে মাত্রা, বিভিন্ন মাত্রা আছে এটা, যে এই বডি ফ্লুইড ধরেন তিনটা পাত্রে তিন ধরনের বডি ফ্লুইড আছে। এখন একটা হচ্ছে ধরেন কেজিতে প্রকাশ করা, আরেক ভাবে আপনি হচ্ছে লিটারে প্রকাশ করতে পারেন যে এটা হচ্ছে এত লিটার, আরেকটা বলতে পারেন যে এটা হচ্ছে এত কেজি, আরেকটা আছে যেটা হচ্ছে টনিসিটি, মানে এটা হচ্ছে খুব তীক্ষ্ণ মাত্রার, অনেক অনেক বেশি মাত্রার, সেটাকে বলা হয় টনিসিটি। আপনারা জাস্ট মনে রাখবেন যে অসমোলাস যদি আপনি কেজিতে প্রকাশ করেন তখন বলা হয় এটা অসমোলালিটি, যদি আপনি লিটারে প্রকাশ করেন তখন হচ্ছে অসমোলারিটি। আর হচ্ছে টনিসিটি বলতে বোঝানো হয়েছে ইট ইজ দ্য মেজার অফ ইফেক্টিভ অসমোলারিটি, মানে অতিরিক্ত, এটাও বোঝানো হয়েছে এই মাত্রাটা হচ্ছে অতিরিক্ত, এটাকে বলা হয় টনিসিটি। বুঝতে পারছেন? এই তিনটা জাস্ট মনে রাখবেন, এটা আপনাদের প্রশ্নে আসে না, এমসিকিউতে আসে। বডি ফ্লুইডটার কনসেন্ট্রেশন আমরা তিন ভাগে পড়তে পারি। অসমোলালিটি যেটা হচ্ছে অসমোলাসটা হচ্ছে পার কেজিতে, অসমোলারিটি যেটা হচ্ছে আমরা অসমোলাসটা প্রকাশ করব পার লিটারে, আর টনিসিটি হচ্ছে এটা হচ্ছে ইফেক্টিভ অসমোলারিটি, মানে হচ্ছে অতিরিক্ত মাত্রার অসমোলারিটি, অসমোলাস। আর হচ্ছে এইটুকুই, এইটুকু সবাই বুঝতে পারছেন? এটা নিয়ে খুব প্যানিক হওয়ার প্রয়োজন নেই, জাস্ট তিনটা নাম মুখস্থ রাখবেন আর কোনটা কি ধারা প্রকাশ করে সেটা মনে রাখবেন। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এখন এইটুকু যেটুকু পড়লাম এগুলো আমরা এমসিকিউর জন্য বিশেষ করে পড়লাম, এটা আপনারা দাগায় পড়ে ফেলবেন। এখন আমরা আসলাম মেইন পড়াতে, যেটা আমাদের রিটেন পার্টের জন্য পড়তে হবে। ভাই একটু Blood. কমায়া পোলা দিয়ে দিয়েন। যে এটুকুই থাকবে। এইটুকুই থাকবে। না না, আমি তো এখনো চ্যাপ্টারই শুরু করলাম না, ভাইয়া পড়ান, সমস্যা নাই। আমি এখনো চ্যাপ্টারই শুরু করলাম না। ওই কই কি পড়তে হবে আর বেশি আরো। পড়া দিলে পারবো না তো। এটুকুই পড়তে আচ্ছা, একদিন সময় থাকবে মাঝখানে, সমস্যা নাই। আর বেশি পড়াবো না, আর বেশি পড়াবো না, জাস্ট এই যে প্রথমটুকু পড়াই দিই। হ্যাঁ, এই যে এইটুকু পড়াই দিই। হ্যাঁ, বেশি বেশি পড়াইতেছি। আচ্ছা শোনেন, সবাই অ্যান্সার করেন যে আমরা যে রক্ত দেখি, রক্ত আমাদের মানব দেহে আপনারা কম বেশি কিন্তু সবাই রক্ত দেখছেন না? সেটা হাঁসের হোক, মুরগির হোক, মানুষের হোক, রক্ত তো দেখছেন। রক্তটা কেমন হয়? রক্তটা কি ফ্লুইড টাইপের হয় না? কি ফ্লুইড হয় না? জি। বলেন বলেন। পানিও না, এটা হচ্ছে পানিও, একটা পানি টাইপ। আচ্ছা, মিউট করেন। তো আমাদের মানব দেহের সবকিছুই মানে বেশিরভাগই হচ্ছে তৈরি হয় টিস্যু অথবা সেল দিয়ে। তো এই ব্লাড বা হচ্ছে রক্তটা এক ধরনের টিস্যু, এক ধরনের কানেকটিভ টিস্যু। টিস্যু আবার প্রকারভেদ আছে, টিস্যু 4 প্রকার, সেটা আবার পড়বেন। টিস্যু যে প্রকারভেদ গুলো আছে ওইখানে আমরা না যাই, আমরা জাস্ট মনে রাখবো ব্লাডটা হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু। আচ্ছা, কানেকটিভ টিস্যু আবার অনেক ধরনের হয়, তার মধ্যে হচ্ছে ধরেন এই টিস্যুটা বা ব্লাডটা আপনারা খেয়াল করে দেখতে পারবেন, যেটা হচ্ছে এটা হচ্ছে একবারে তরল। এটা কি একবারে তরল, যেটা হচ্ছে এক ধরনের স্পেশাল, এটা হচ্ছে খুব স্পেশাল কানেকটিভ টিস্যু যেহেতু একবারে তরল। আর এই ব্লাডের কিন্তু কাজ অনেক, ব্লাডের কাজ কিন্তু অনেক। এই ব্লাড যদি না চলাচল করে, ব্লাড চলাচল আপনার দেহে করতেছে না মানে কি আপনি নাই। বুঝতে পারছেন? তো এই জন্য আমরা ব্লাডের ডেফিনিশনটা আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ব্লাড ইজ এ স্পেশালাইজড, এটা হচ্ছে এক ধরনের স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। এটা যেহেতু ফ্লুইড বা তরল, সেজন্য আমরা এটা এইভাবে বলতে হবে যে ব্লাড ইজ এ স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। ব্লাডটা হচ্ছে এক ধরনের কি স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। সবাই কি বুঝতে পারছি? জি।
আচ্ছা, এটা হচ্ছে মেইনলি একটা কানেকটিভ টিস্যু, কিন্তু যখন আপনি ডেফিনেশন বলতে যাবেন তখন আপনাকে বলতে হবে স্পেশালাইজড। এটা হচ্ছে একটা স্পেশাল কানেকটিভ টিস্যু, একটা স্পেশাল পার্ট, স্পেশালাইজড ফ্লুইড কানেকটিভ টিস্যু। আচ্ছা, এখন আমরা পড়বো, এতদিন শুধু পড়ে আসছি যে রক্ত রক্ত রক্ত, আর মেয়েরা তো হচ্ছেই যদি রক্ত দেখে তাহলে মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু এখন কিন্তু আপনাদের রক্ত নিয়ে থাকতে হবে, যারা বিশেষ করে ল্যাবে আছেন, সারাদিন রক্ত, ইউরিন, ব্লাড এগুলো নিয়ে থাকতে হবে। মাথা এখন আমরা এইটাও পড়বো যে রক্ত কি কি দ্বারা গঠিত, রক্তের ভিতরে কি কি থাকে, রক্তের কাজ কি, এই রক্তটা কেন আমাদের মানব দেহে আছে। আপনার কি প্রশ্ন হয় না যে শুধু সারা জীবন তো রক্তই দেখে আসলাম, আমরা যে রক্তটা দেখি এই রক্তটার কাজ কি, এই রক্তের ভিতরে কি কি থাকে, এই রক্ত কেন থাকে আমাদের মানব দেহে, এটা নিয়ে প্রশ্ন করতে মনে থাকে না। আচ্ছা, আমি যদি এখন কাউকে প্রশ্ন করি, আচ্ছা আপনি বলেন যে রক্তের ভিতরে কি কি থাকে, বলতে পারবেন? জি ভাইয়া। আপনি পড়ছেন, আপনাকে দিতে হবে। আপনি বাজার কেউ? স্যার পারবো। ভাইয়া লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। গুড। এতদিন বাংলায় বই আসছি আমরা, আসলে সত্যি কথা কি আপনি আজকে এটা বইলা আমার হচ্ছে পাস্ট মনে করাই দিলেন যে এটা পড়ে আসছিলাম। ইংরেজি পড়তে পড়তে বাংলা ওয়ার্ড গুলো এক প্রকার হারিয়ে ফেলছি, মনেই থাকে না, মানে 19-এ কি পড়ে আসছি রক্ত নিয়ে মনেই নেই। আচ্ছা, এখন কিন্তু আপনাদের সবকিছু ইংরেজিতে পড়তে হবে। বিশেষ করে ব্লাডটা হচ্ছে আমাদের খুব ভালো মতো পড়তে হবে যে ব্লাড হচ্ছে এক ধরনের সেল দ্বারা গঠিত। ব্লাড কম্পোজড অফ সেলস, এটা হচ্ছে বিভিন্ন সেল দ্বারা গঠিত হয়, হুইচ আর কল্ড ফর্ম এলিমেন্টস, যেটাকে বলা হয় ফর্ম এলিমেন্টস। তাহলে ব্লাডের সেলগুলোকে কি বলা হয় একত্রে? ফর্ম এলিমেন্ট। ফর্ম এলিমেন্ট, সবাই মনে রাখেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, পারতেই হবে। ব্লাডের ফর্ম এলিমেন্টস বলা হয়, যে সেল পার্ট গুলো আছে সেগুলোকে একত্রে বলা হয় ফর্ম এলিমেন্টস। এন্ড দ্য লিকুইড পোর্শন নোন এজ প্লাজমা, যে লিকুইড পোর্শনটা থাকে, আমাদের ব্লাড কিন্তু শক্ত না, নরম, একবারে তরল, পানির মতো। তো আমরা এখানে বুঝতে পারতেছি এখানে কি পানীয় উপাদানও থাকে, আবার দেখবেন যে কিছুক্ষণ ব্লাডটা রাখলে কিন্তু শক্ত হয়ে যায়, কিছুক্ষণ ব্লাডটা রাখলে শক্ত হয়ে যায় না, তখন যদি হাতিয়ে দেন দেখবেন যে এটা হচ্ছে শক্ত হয়ে গেছে। তো আমরা বুঝি এটার ভিতরে কি কঠিন উপাদান গুলো থাকে বা ফর্ম এলিমেন্টস গুলো থাকে বা বিভিন্ন সেল থাকে। তো blood is a specialized fluid connective tissue. It is composed of cells which are called form elements, আর লিকুইড পোর্শনটাকে বলা হয় প্লাজমা। ফর্ম এলিমেন্টস বলা হয় যে সেল পার্টটা বা সেলুলার পার্টটা, সেটাকে বলা হয় ফর্ম এলিমেন্টস, আর প্লাজমা বলা হয় যে লিকুইড পোর্শনটা বা ওয়াটারি ফ্লুইডটা আছে সেটাকে বলা হয় প্লাজমা। ক্লিয়ার? ভাইয়া এই যে ব্লাড ব্যাংকে যে ব্লাড রাখে ওইটা কি জমে যায় না? না, ওইটা জমে যায় না, কারণ হচ্ছে ওইটা ওই বিশেষ উপায়ে বিশেষ ফ্লুইডেই রাখে। এরপর আমরা সবকিছুই পড়বো, ব্লাড কেন জমে যায়, ব্লাড কি করলে জমবে না, সবকিছু আমরা পড়বো। হ্যাঁ, ব্লাডের ভিতরে আরো অনেক কিছু থাকে, সিরাম থাকে, আরো অনেক প্লাটলেট থাকে, যে ফর্ম এলিমেন্টস গুলো থাকে, রেড ব্লাড সেল থাকে, হোয়াইট ব্লাড সেল থাকে, প্লাটলেট থাকে, বিভিন্ন সিরাম থাকে, ওয়াটার থাকে, গ্যাস থাকে, প্রোটিন, গ্লুকোজ, অনেক কিছু থাকে, হিমোগ্লোবিন থাকে, এখানে কি অনেক কিছু থাকে। আপনি ব্লাডটা হয়তো বা দেখতেছেন এটা একটা ক্ষুদ্র একটা কিছু, এক ধরেন হচ্ছে আপনার সামনে 1 ফোঁটা ব্লাড, এটা অনেক ক্ষুদ্র, কিন্তু যখন আপনি এই 1 ফোঁটা ব্লাড নিয়ে গবেষণা করতে যাবেন তখন আপনার 1 মাসের বেশি লাগবে। এটার ভিতরে যে জিনিসগুলো থাকে, এর কাজ কি, এখানে কি কি আছে, কেন আছে, ব্লাডের একটা পার্টের কাজ হচ্ছে, এটা হচ্ছে কি ওই যেটা বলেন যে জমায়ে ফেলে, ক্লট করে, ক্লট, এটাকে বলা হয় ক্লট, জমায় ফেলে, ভাঙা ফেলে। আবার আরেকটা পার্টের কাজ হচ্ছে সে হচ্ছে ভাঙা ফেলবে, মানে কোনো জায়গায় হচ্ছে ক্লট হতে দিবে না, ভাঙা ফেলবে। আবার আরেকটা পার্টের কাজ হচ্ছে কোনো জায়গায় মানে কাটা বা ছিঁড়া গেছে, ওখান থেকে ব্লাড বের হচ্ছে, সে ওইখানে গিয়ে সেটাকে বাধা দিবে, সেখানে জালির মতো হয়ে যাবে, সেখানে হচ্ছে ব্লাডটাকে সে আর বের হইতে দিবে না, মানে কি হলো সেখানে সে জমাট বেঁধে গেল। আবার আরেকটা পার্টের যেটা হচ্ছে যে কোনো জায়গায় যদি হঠাৎ করে জমাট বেঁধে গেল, যেমন আপনি যদি আপনার মানবদেহে কি বিভিন্ন ব্লাড ভেসেল আছে বা হচ্ছে যেগুলোকে রক বলেন, আপনার রক, এগুলোর ভিতর দিয়ে কি ব্লাড এক জায়গায় চলাচল করতেছে না? তো এই যে ব্লাডটা আসতেছে যাইতেছে, এখানে মাঝখানে যদি কোনো জায়গায় যদি ব্লাডটা হঠাৎ করে জমে গেল, তখন ওইটা কি লাভ আছে কোনো আপনার, বা ওটা কি আপনার জন্য ক্ষতি না? জি ভাইয়া।
তো এই যে যাতে ব্লাডটা হচ্ছে না জমে হঠাৎ করে ব্লাড ভেসেলের ভিতরে, তো এই জন্য একটা ব্লাড কাট করে। তো এগুলো আচ্ছা নিয়ে ভাইয়া। আমরা অবশ্যই বিস্তারিত জানবো, তবে আমরা আগে বেসিক পার্টস জানতে হবে যে ব্লাডে কি কি থাকে। আগে কি কি থাকে এটা নিয়ে জানবো। মিউট করেন। আগে কি কি থাকে এটা নিয়ে জানবো। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ করেন। আচ্ছা ভাই, আমাদের শরীরে যদি ব্লাড আটকে যায় ভাই, তাহলে কি রোগ হয়? ব্লাড আটকে যায় বলতে মানে জমাট হয়ে যায় গেলে তখন জি ভাইয়া, হ্যাঁ। বেটা না বেশি পাও। যদি জমাট বাইরে যায় এটা তো হচ্ছে রোগ বলতে, এটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন। যে আপনার ব্লাড ভেসেলের ভিতরে বা হার্টের ভিতরে যে অনেক সময় হচ্ছে কি ব্লাড গুলা বা হচ্ছে চর্বি বাড়ে, বলা হয় যে বিভিন্ন বাড়ে, তখন হচ্ছে এটা ইমার্জেন্সি সিচুয়েশন। যদি ব্লক হয়ে গেল আপনার ভেসেলটা, তখন কিন্তু আপনার হাতে যদি একটা ধরেন মেইন যে রুটটা আছে, যে রক্তটা আছে, যে ব্লাড ভেসেলটা আছে, ওখানে যদি ব্লক হয়ে যায়, তাহলে আপনার হাতের যে পরের যে পার্টটা থাকবে সেটা কিন্তু আস্তে আস্তে পচন ধরে যাবে। ব্লাড যেখানে হচ্ছে আপনার ব্লাড সাপ্লাই পাবে না, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে ওই অর্গানটা। তো সেই জন্য ওটা হচ্ছে ইমার্জেন্সি সিচুয়েশন, ওটা হচ্ছে সলভ করতে হয়। ওটা আমার মানে ওটা মেডিকেল টার্ম অনেক বড় একটাই, ওটা আমার সঠিকভাবে জানা নাই। বাট যদি আপনার এরপর হচ্ছে আপনার আরো যে রোগগুলো হয়, বিশেষ করে আপনারা যেগুলো পড়বেন, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া কেন হয়? ব্লাডের ভিতরে যে রেড ব্লাড সেল থাকে, ফর্মিলামেন্টের ভিতরে রেড ব্লাড সেল থাকে, ওই রেড ব্লাড সেলের ভিতরে আবার হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিনের সাথে আশা করি সবাই পরিচিত যে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন পড়ছেন না আপনারা? এই হিমোগ্লোবিনের লেভেল একটা যে উপাদান থাকে বা লেভেল থাকে, ওই হিমোগ্লোবিনের কনসেন্ট্রেশন লেভেলটা যদি কমে যায়, তখন হচ্ছে দেখা দেয় কি অ্যানিমিয়া, মানে হচ্ছে রক্ত স্বল্পতা। ওটা অনেক কারণে হইতে পারে, সেটা বিস্তারিত পরে পড়বেন। আপাতত যেটা পড়েন ওটা পড়েন। সবাই কি বুঝতে পারছেন এইটুকু? জি ভাই। বিস্তারিত অনেক কিছুই জানবেন, হ্যাঁ, তবে হচ্ছে আপনাদের একটা যে ধাঁচ আছে বা হচ্ছে একটা প্রক্রিয়া আছে, ওটার ভিতর দিয়ে যেতে হবে। আগে ব্লাড কি এটা সম্পর্কে জানতে হবে, ব্লাডে কি কি থাকে এটা সম্পর্কে জানতে হবে, ওই পার্ট গুলার ভিতরে আবার কি কি থাকে, ওগুলার পার্ট বাই পার্ট কাজ কি, ব্লাডের কাজ কি, অনেক পড়া এখানে। তো প্রপার্টিস বলতে বোঝানো হয়েছে যে ব্লাডের আপনার হচ্ছে কালার বা কতটুকু থাকে, এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি কত, ভিসকোসিটি কত, এটাকে বোঝানো হয়। যেমন দেখেন প্রপার্টিস অফ ব্লাড, এই যে দ্বিতীয় কোশ্চেনটা। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি, রক্ত কেন লাল হয় বলতে পারবেন? পড়ছেন আপনারা নাকি? হিমোগ্লোবিনের জন্য। হ্যাঁ, হিমোগ্লোবিন কারণ দেখেন আপনারা কিন্তু জানেন প্রপার্টিস এর ভিতরে একটা পড়ে যেটা হচ্ছে কালার। ব্লাডের কালার কি? রেড। রেড কেন হয়? ডিউ টু হিমোগ্লোবিন। এই যে এক নাম্বার দেখেন, প্রপার্টিস অফ ব্লাড কালার রেড ডিউ টু হিমোগ্লোবিন। এরপর হচ্ছে ভলিউম। ব্লাডটা আমাদের মানবদেহে কি এক একজনের এক এক রকম থাকে? এক একজনের এক এক রকম থাকে, বাট এভারেজলি কি একটা পরিমাপ আছে না, যে মানবদেহে এভারেজ কত লিটার ব্লাড থাকে, এরকম একটা অবশ্যই পরিমাপ আছে। হয়তো ব্লাড রক্ত শূন্যতার জন্য ওই যে অনেকেই বলে যে রক্ত কইমা গেছে, ব্লাড মানে কমে যাইতেছে, বলে না যে আপনার দি মুখ ফ্যাকাশা, হাত সাদা হয়ে গেছে, তাহলে কি আপনার মানবদেহে রক্ত কমে গেছে? আসলেই কি কমে গেছে? অনেকে বলে কি, আপনারা বিশেষ করে হসপিটালে পাবেন বিষয়টা, অনেক রোগীরা অবজেকশন করে যে আপনি তো আমার 1 সিরিজ রক্ত নিয়ে গেলেন, প্রতিদিন 2 সিরিজ করে নিতেছেন, আমার তো রক্ত কমে যাইতেছে, বলেন অনেক সময়, বলেন না? জি। কিন্তু 1 সিরিজ আর 2 সিরিজ নেই কখনোই, কিন্তু এই জন্য আপনার রক্ত শূন্যতা হচ্ছে না। তার মেডিকেল টার্মে রক্ত শূন্যতাটা বোঝানো হয় কি কিসের মাধ্যমে? রক্ত শূন্যতা বা রক্ত স্বল্পতা যাই বলেন, রক্ত স্বল্পতা বোঝানো হয় কি জন্য? যদি হিমোগ্লোবিনের লেভেলটা কমে যায়। আপনার হচ্ছে গিয়ে ধরেন একজনের মানবদেহ থেকে যদি 1 সিরিজ রক্ত নেওয়া হয়, সেখানে হিমোগ্লোবিনটা শুধু হিমোগ্লোবিনটাই নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু সবকিছুই নেওয়া হচ্ছে। তো সেই 1 সিরিজ রক্তের জন্যই কখনো হচ্ছে কি ওই রক্ত স্বল্পতা বা হচ্ছে রক্তের পরিমাণ কমে যায় না। পরিমাণ বলতে যে ভলিউমটা থাকে, যে মানে সাইন্টিফিকলি এটা এভারেজলি ধরা হয়, যেটা হচ্ছে 5 লিটার। মানবদেহে হচ্ছে 5 লিটার, এভারেজলি 5 লিটার ব্লাড থাকে। সেইখান থেকে 1 সিরিজ ব্লাড নিলে তেমন কিছুই হয় না, কারণ এটা ক্রমাগত বাড়তে থাকে। এটা কিন্তু
যে শুধু কমে গেছে সেটা না, এটা কিন্তু ক্রমাগত বাড়তে থাকে। রেড ব্লাড সেল উৎপন্ন হয়, হিমোগ্লোবিন, এরপর হচ্ছে বিভিন্ন যে ফর্ম এলিমেন্ট গুলো থাকে এগুলো সবই উৎপন্ন হয়। তো এগুলো হচ্ছে কমে যায় না। যদি কমে যাইতো তাহলে কেউ কখনো ব্লাড দিতে পারতো না, ব্লাড ডোনেশন করতে পারতো না। এই যে অনেকে হচ্ছে ব্লাড ডোনেশন করে, ব্লাড ডোনেশন করলে কি সে মারা যায় এরকম কিছু, বা ব্লাড ডোনেশন করার পরে কি সে খুব বেশি অসুস্থ হয়ে যাচ্ছে এরকম কিছু না। তার হচ্ছে ব্লাড 5 লিটার তার ভিতরে আসছে, সেখান থেকে কিছু ব্লাড কমে গেলে তার তেমন কিছুই হবে না, কারণ এর 1-2 দিনের মধ্যেই সেটা হচ্ছে পূরণ হয়ে যায়। বুঝতে পারছেন? হ্যালো, শুনতে পারতেছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া শোনান। পড়ার বাহিরে অনেক কথা বললাম, সেটা হচ্ছে আপনাদের হয়তোবা জানা বা বোঝানোর জন্য। আমরা মেন পড়ায় চলে যাই, যেটা হচ্ছে প্রপার্টিস অফ ব্লাড। আমরা একটা পড়ছি হচ্ছে কালার রেড ডিউ টু হিমোগ্লোবিন, এরপরে পড়ছি ভলিউম, মানে অ্যাভারেজলি ভলিউম হচ্ছে কতটুকু থাকে। আমাদের মানবদেহে নরমালি অ্যাডাল্ট অবস্থায় 5 লিটার থাকে, 5 লিটার। তো আমাদের মানবদেহে কত লিটার ব্লাড থাকে? 5 লিটার। 5 লিটার। এরপরে হচ্ছে আমরা যেটা বলবো পিএইচ। পিএইচটা আমরা আগে পড়ে আসছি। পিএইচটা কি? এটা হচ্ছে অ্যাসিডিক নাকি অ্যালকালাইন, এটা হচ্ছে বোঝানোর জন্য এই পিএইচ মানটা ধরা হয়। ব্লাডের পিএইচ কত? 7.4। অবশ্যই মনে রাখবেন, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। ব্লাডের পিএইচ হচ্ছে কত? 7.35. এরপরে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে টোটাল ভলিউম হচ্ছে 1.052 টু 1.061। স্পেসিফিক গ্র্যাভিটি বলতে কি বোঝানো হয় কেউ বলতে পারবেন? এনিওয়ান? আপেক্ষিক আর্দ্রতা। এটা হচ্ছে ধরেন আপনি ধরেন ব্লাডটা হচ্ছে হাতে নিলেন, এটা ঘনত্ব কতটুকু, বা হচ্ছে এটা কিরকম, অনেক ওয়াটার নাকি অনেক ফ্লুইড, এইটা বোঝানো হয়। এটা মাত্রা, সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। ঘনত্ব হচ্ছে কি, ব্লাডের ঘনত্ব কত? 1.052 1.061 স্পেসিফিক গ্র্যাভিটি। মনে রাখবেন স্পেসিফিক গ্র্যাভিটিটা কত ব্লাডের? 1.052 থেকে 1.061। এরপর হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি বলতে বোঝানো হয়েছে যে, আচ্ছা মিউট রাখেন একটু, রিপিট হয়। ওয়াটারের তুলনায় ঘনত্বটা কিরকম? ব্লাডটা হচ্ছে ওয়াটারের থেকে 5 টাইমস মোর, মানে 5 বারেরও বেশি হচ্ছে এটা ভিসকাস বা গ্র্যাভিটি হয়, ভিসকোসিটি। এটা হচ্ছে ঘনত্বটা হচ্ছে ওয়াটারি থেকে বেশি। আচ্ছা ধরেন আপনি ওয়াটার ধরলেন আর ব্লাড ধরলেন, ব্লাডটার এটা কি ঘনত্বটা একটু বেশি না? জি ভাইয়া। জি ভাই। যদি ব্লাড ধরেন তাহলে বুঝতে পারেন ব্লাডের হচ্ছে ঘনত্বটা একটু বেশি থাকে। তো এরকম ওয়াটারটা একটু বেশি, ওয়াটারটা হচ্ছে ফ্লুইড টাইপটা অনেক, কিন্তু তার থেকে 5 টাইম বেশি ভিসকাস বলতে হচ্ছে ওই যে ঘনত্বটাকে বোঝানো হয়েছে যে ওয়াটারের তুলনায় ব্লাডটা হচ্ছে 5 টাইমস মোর ভিসকাস। এরপর হচ্ছে এইটুকু সবাই বুঝতে পারছেন, এটা হচ্ছে মুখস্থ করে ফেলবেন, এই প্রপার্টিসটা হচ্ছে মুখস্থ করে ফেলবেন। ব্লাডের ডেফিনেশন, প্রপার্টিস মোস্ট ইম্পর্টেন্ট, এরপরে কম্পোজিশন ইম্পর্টেন্ট। এখন হচ্ছে আপনারা কি এইটুকুই পড়বেন নাকি আরো আগাবেন? না স্যার এটুকুই না থাক, ভাই, এটুকুই থাক। আর না মিরে দাও। আচ্ছা, এইটুকুর ভিতরে কি কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাইয়া। বাকিটা হবে ভাইয়া যতটুকু পড়াইছেন পুরোটুকুই কি যে মুখস্থ করে ফেলবো? অবশ্যই মুখস্থ করতে হবে বুঝে। আমি কিন্তু অনেকটা বুঝাই পড়াইছি আপনাদের। আমি পারতাম জাস্ট মুখস্থের কথা বললে, কিন্তু মুখস্থ যদি জাস্ট করেন তখন হচ্ছে মনে থাকবে না, আপনাদের অবশ্যই বুঝে শুনে। যেমন আমি বলছি যে ব্লাডে কি থাকে না থাকে এটা পড়তে হবে। এরপরে হচ্ছে ধরেন ব্লাডটা কি, এই ধরনের কানেকটিভ টিস্যু। টিস্যু কিন্তু সব ধরনের সেল বা টিস্যু থাকে, এটা হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু, কারণ হচ্ছে ব্লাডটা দেখবেন বিভিন্ন উপাদানগুলো একসাথে একটা কানেক্ট থাকে। এরপর এটা হচ্ছে ধরেন এটা কি, এটা ফ্লুইড না। আপনি হচ্ছে ধরেন 1 চামচ আবার হচ্ছে 1 বোতল ব্লাড রাখলেন, ধরেন 1 চামচ কইরা কইরা আপনি একটা বোতলে ভরতেছেন। এখন ওইখানে কি ওই 1 চামচটাতে দিয়েছেন, এরপরে 1 চামচ দিয়েছেন, ওদিকে আলাদা থাকে নাকি একসাথে হয়? বুঝতে পারেন নাই? না, আবার বলেন একটু।
আপনি ধরেন হচ্ছে একটা বোতল থেকে আরেকটা বোতলে ব্লাড ঢালবেন বা কিছু করবেন, এখন হচ্ছে একটা চামচ নিলেন, চামচ নিয়ে একটা বোতলের থেকে এক চামচ নিয়ে আরেকটা বোতলে ঢাললেন খালি বোতলে, এরপর আবার দ্বিতীয়বার আবার আরেক চামচ ঢাললেন। এখন প্রথম চামচ ব্লাড যে দিছিলেন তার সাথে কি দ্বিতীয় চামচের ব্লাডটা একসাথে হবে নাকি আলাদা আলাদা থাকবে? একসাথে হবে ভাই। একসাথে। একসাথে হবে। তাহলে আমরা এটার মাধ্যমে বুঝতে পারি কি এটা হচ্ছে কানেক্ট হইতেছে, জাস্ট এটা বোঝানোর জন্য আমি বললাম। এটা কি কানেক্ট হইতেছে না, তাহলে হচ্ছে এটা হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু। আপনারা যদি কখনোই ভুলা যান এটা মনে রাখবেন যে আমি যদি ব্লাড এক চামচের উপরে আরেক চামচ দিই তাহলে এটা কানেক্ট হয়ে যাবে। কানেক্ট মানে কি সংযোগ হইতেছে, এই সংযোগ হইতেছে না, একসাথে হইতেছে না, তো এই জন্য এটা হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু। আর হচ্ছে এটা এক ধরনের স্পেশাল, কারণ হচ্ছে দেখেন ব্লাডটা কিন্তু খুব শক্ত না খুব নরমও না, এটা খুবই মানে ওয়াটারি ফ্লুইড, আবার হচ্ছে এটা ঘনত্ব আছে, এটা কিন্তু একটা ঘনত্ব আছে, এটা খুবই স্পেশাল একটা ফ্লুইড, এটা হচ্ছে কানেকটিভ টিস্যু। এখন কি মনে থাকবে? ডেফিনেশনটা মনে থাকবে ইজিলি মনে রাখার জন্য বললাম। জি। ইনশাআল্লাহ। এরপর এটা কি কি দ্বারা গঠিত, এটার মেন পার্ট দুইটা, একটা হচ্ছে প্লাজমা, ইট ইজ কম্পোজড অফ সেল, যে সেল গুলাকে একত্রে বলা হয় ফর্ম এলিমেন্টস বলা হয়। আর হচ্ছে আরেকটা পার্ট থাকে সেটা হচ্ছে প্লাজমা, সেটা হচ্ছে ফ্লুইড পার্ট। আমি যদি ওয়াটারটাকে দুই ভাগে ভাগ করে নিই, সিরাম এরপরে যে ফ্লুইড পার্টটা আছে ওই ফ্লুইড পার্টটা যদি আমি আলাদা করে ফেলি আর হচ্ছে ফর্ম এলিমেন্টস আলাদা করি, সেখানে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে ফর্ম এলিমেন্টস, একটা হচ্ছে ফ্লুইড পার্ট। ফ্লুইড পার্টের ভিতরে আবার ওয়াটার থাকে, ওইটা আমরা পরে পড়বো। এবার ফর্ম এলিমেন্টস এর ভিতরে আরো তিনটা সেল থাকে, যে সেল গুলো থাকে যেমন রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল, প্ল্যাটিলেট থাকে, ওটা আমরা আবার পড়বো, সমস্যা নাই। বাট আগে আপনারা মনে রাখেন যে এই ব্লাডটা মেইনলি দুইটা জিনিস নিয়ে গঠিত, একটা হচ্ছে ফর্ম এলিমেন্টস আর একটা হচ্ছে প্লাজমা। ক্লিয়ার? এরপর আমরা পড়ছি কি প্রপার্টিস এর ভিতর আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এই ব্লাডটা হচ্ছে কি কি কালার, রেড কেন হয়? ডিউ টু হিমোগ্লোবিন। এরপর আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে সেকেন্ডটা কি ছিল? ব্লাড পিএইচ কি সেকেন্ডটা ছিল? সরি, ভলিউম ছিল সেকেন্ডটা, যেটা হচ্ছে আমাদের মানবদেহে টোটালি কতটুকু ব্লাড থাকে, এভারেজলি থাকে হচ্ছে 5 লিটার। এরপর হচ্ছে পিএইচ থাকে 7.4, স্পেসিফিক গ্র্যাভিটি বা ঘনত্বটা থাকে হচ্ছে 1.052 থেকে 1.061। এরপর থাকে হচ্ছে ভিসকোসিটি, এটা হচ্ছে ব্লাডটা হচ্ছে 5 টাইমস মোর ভিসকাস দেন ওয়াটার থেকে 5 টাইমস মোর ভিসকাস। তো এইগুলাই আপনি তো খুব ইজিলি মনে রাখেন যে ব্লাডটা কি, আপনি মনে রাখতেছেন। এরপর হচ্ছে এটা কি রেড কালার কেন হয়, হিমোগ্লোবিনের জন্য, ব্লাড কতটুকু থাকে 5 লিটার থাকে, ব্লাডের পিএইচ মান কত 7.4, এরপর হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি কত, ভিসকোসিটি কি, যদি এইটুকু জাস্ট বাংলাতেও মনে রাখেন ব্রেনে, তাহলে আপনি ইংলিশটা একবার দেখলেই পারবেন। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাক, আপনারা ভালোভাবে পড়াশোনা করেন, সবাই অ্যাটলিস্ট ভালোভাবে পড়াশোনা করবেন। এখন যদি পড়াশোনা না করেন আলটিমেটলি কিন্তু পরে পস্তাবেন। সবাই একটু ভালোভাবে পড়াশোনা করেন, আজকে এইটুকুই থাক, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।